রহস্য রোমাঞ্চে ঘেরা বাংলা তথা বিশ্ব সাহিত্যের নানান গল্প নিয়ে আসছি আমরা আমাদের চ্যানেল মৃতের শহর। সাসপেন্স স্টেশন মৃতের শহরে আরো একবার তারানাথ তান্ত্রিকের সিজন 2। আজ এই সিরিজের তৃতীয় গল্প, তারানাথ তান্ত্রিক ও দুর্গেশগড়ের হাকিনী। শুরু হচ্ছে আজকের গল্প। তারানাথ বলল, সে এক গ্রীষ্মের দুপুরের কথা। বেজায় গরম পড়েছে সেদিন। দুপুরের খাওয়া দাওয়া সেরে সবে এই বসার ঘরের তক্তাপোষে গড়িয়েছি, এমন সময় হঠাৎ সদর দরজায় টোকা। আমি তো বেশ অবাক। এই ভয়ানক গরমের দুপুরবেলা কেই বা আসতে পারে? এইসব ভাবতে ভাবতে দরজা খুলে দেখি মাঝবয়সী একজন ভদ্রলোক সদর দরজায় এসে দাঁড়িয়েছে। পরনের পোশাকের রুচির ছাপ স্পষ্ট। পাট ভাঙা চওড়া পাড়ের ধুতি আর সুতির পাঞ্জাবি, তার উপর সুতো দিয়ে সুন্দর নকশার কাজ করা। দেখলেই বেশ বোঝা যায় সম্ভ্রান্ত বংশের সন্তান। আমাকে দেখেই ভদ্রলোক বলে উঠলেন, তারানাথ জ্যোতিষার্ণব আপনি? হ্যাঁ, আমি। আমার কথা শুনে ভদ্রলোক ফের অনুনয়ের সুরে বলল, নমস্কার ঠাকুরমশাই, আমাদের বাড়িতে না খুব বিপদ। আপনাকে আমাদের ভীষণ দরকার। আপনি আগে ভিতরে আসুন। ভিতরে এলে পর ভদ্রলোককে বৈঠকখানায় বসিয়ে জল দিলাম। দেখলাম এক গ্লাস জল ঢক ঢক করে নিমিষেই শেষ করে ফেললেন। তারপর মুখ মুছে বললেন, ঠাকুরমশাই, আমার নাম সৌরেন রায়চৌধুরী। পশ্চিম বাঁকুড়ার দুর্গেশগড়ে আমাদের পৈতৃক বাড়ি আছে। এককালে আমরা সে এলাকার প্রভাবশালী জমিদার ছিলাম। আশেপাশে 10-15খানা গ্রাম নিয়ে ছিল চৌধুরীদের জমিদারি। তা সেসব অনেকদিন আগের কথা। এখন সে জমিদারও নেই, জমিদারিও উঠে গেছে বহুকাল হলো। থাকার মধ্যে রয়ে গিয়েছে শুধু পুরনো জমিদার বাড়ির ওই সুবিশাল পৈতৃক ভিটেখানা, নাট মন্দির আর বেশ কিছু অতিথিশালা। আসলে আমাদের এখন লখনৌতে কাপড়ের ব্যবসা আছে। সেই সূত্রে বছরে 2-3 বার সেখানে যাতায়াত করতে হয়। তাছাড়া বছরের বাকি সময়টা আমার কাটে এই দুর্গেশগড়ে। এই দুর্গেশগড়ে আমাদের কয়েকশো বিঘে জমি আছে। সারা বছরই সেসব জমিতে চাষের কাজ চলে। একজন নায়েব মশাই আছেন জানেন, সেই ঠাকুরদার আমল থেকে। তিনিই সেসবের দেখাশোনা করেন আর কি। পরন্ত জমিদারি হলেও গ্রামের বাড়িতে আমাদের আত্মীয় স্বজনের অভাব নেই। সেই বাড়ির সব থেকে ছোট সদস্য বাতাসি, আমার 10 বছরের ছোট্ট ফুটফুটে মেয়ে। লক্ষ্মী প্রতিমার মতো মুখ জানেন, আর তেমনি মিষ্টি স্বভাব। সবার খুব প্রিয় মেয়েটা। বাড়িটাকে না একেবারে মাতিয়ে রাখে। মোট কথা আত্মীয় স্বজন মিলে শান্তিতেই আমাদের বাস। কিন্তু সে সুখ বোধহয় আর রইল না ঠাকুরমশাই। হঠাৎই একটা এমন অদ্ভুত ঘটনা ঘটলো একদিন। তারপর থেকেই না সবকিছু কেমন বদলে গেল জানেন। সৌরেন বাবু রুমালে চোখ মুছলেন, তারপর বলতে শুরু করলেন। দুশ্চিন্তার কালো মেঘ তার মুখে স্পষ্ট হয়ে ফুটে রয়েছে। কালদিঘি আমাদের বাড়ির কাছে সবচেয়ে বড় জলাশয়। এরই ধারে রয়েছে আমাদের শকুন্তলা মায়ের মন্দির।
প্রায় 200 বছরেরও প্রাচীন এই মন্দির আমাদের গ্রামের অন্যতম একটা পীঠস্থানও বলতে পারেন ঠাকুরমশাই। আশেপাশে 2-10টা গ্রাম থেকে বারে মানতে প্রচুর ভক্ত সমাগম হয় সেখানে। তো এই কাল দিঘিতে মাছ ধরতে গিয়ে একদিন জেলেরা জালে একটা প্রাচীন মূর্তি পেল। মূর্তিটা অষ্টধাতুর, তবে শ্যাওলা আর কাদায় মাখামাখি। মূর্তিটাকে পরিষ্কার করে তারা নিয়ে এলো আমাদের কাছে। গ্রামের পুরোহিত শঙ্করবাবু আমার দাদুর আমল থেকে এই শকুন্তলা কালী মন্দিরের পুরোহিত। তাছাড়াও বংশানুক্রমিকভাবে উনি চৌধুরীদের কুলপুরোহিত বটে। মূর্তি যখন আমাদের নাট মন্দিরে আনা হলো তখন শঙ্করবাবু সেখানেই ছিলেন। যেহেতু উনি গ্রামের মূল পুরোহিত, তাই আমি ওনার কাছে জানতে চেয়েছিলাম এই মূর্তির ব্যাপারে আমাদের কি করণীয়। শঙ্করবাবু প্রথমটায় ভারী আশ্চর্য হলেও খুব ভালো করে মূর্তিটাকে পর্যবেক্ষণ করলেন। দেখা হয়ে গেলে তিনি বললেন, মূর্তিটাকে মায়ের মন্দিরেই প্রতিষ্ঠা করা হোক। ছোট থেকেই আমি শঙ্কর জ্যাঠাকে দেখে আসছি, কাজেই ওনার কথা আমি সেদিনও অমান্য করিনি। তা ভালো তিথি দেখে শীঘ্রই মায়ের মন্দিরে সেই মূর্তি বসানো হলো। অষ্টধাতুর মূর্তি যে কোনো দেবী মূর্তি তা আদল দেখে স্পষ্ট বটে, কিন্তু কোন দেবীর মূর্তি সেটা বোঝার কোনো উপায় নেই। আর তাছাড়া বহু বছরের কাদা শ্যাওলায় মুখের কোনো কিছুই আর স্পষ্ট নেই। শঙ্কর জ্যাঠা নিজের হাতে সেই মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করলেন জানেন। পুজোর পরে ভোগ নিবেদন হলো, গোটা গ্রামের সবাই দেখতে এসেছিল। পুজো শেষ হওয়ার পর সবাই ভোগের প্রসাদ খেয়ে বাড়ি ফিরে গেল। অঘটনটা ঘটল ঠিক 2 দিন পর। সেদিন সন্ধ্যাবেলা শঙ্কর জ্যাঠা যথারীতি মন্দিরে সন্ধ্যা আরতি সারছিলেন। হঠাৎই আরতি করতে করতে মুখে রক্ত উঠে মারা গেলেন। সৌরেন বাবুর গলা বুঝে এলো। আমার থেকে কিছুটা জল নিয়ে খেলে তারপর ফের শুরু করলেন। আমরা কিন্তু তখনও বুঝিনি ঠাকুরমশাই। এই ঘটনার দিন 15 পর গ্রামের জানকীনাথের ছোট ছেলে রতন হঠাৎই একদিন নিখোঁজ হয়ে গেল। সারা গ্রাম তোল পার করে তাকে খোঁজা হলো, কিন্তু তার কোনো হদিশ পাওয়া গেল না। শেষটায় পুলিশে গেলে তারাও যথাসাধ্য খুঁজলো, কিন্তু সব বৃথা। শেষটায় নিখোঁজ হওয়ার 4 দিনের মাথায় রতনের লাশ ভেসে উঠল ওই কাল দিঘির জলে। এক ভয়ানক দৃশ্য ঠাকুরমশাই। বছর 15 ছেলেটার রক্তহীন দেহ ফুলে ঢোল হয়ে ভাসছে এক অমঙ্গল অশনির কাল হয়ে। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল ঠাকুরমশাই। গ্রামবাসীদের কথা কি আর বলবো, সবাই না আতঙ্কে একদম সাদা হয়ে গেছে। পুলিশ কোনোভাবেই এই ঘটনার কোনো উত্তর বের করতে পারল না। শেষটায় ওরা নিরুপায় হয়ে তদন্ত বন্ধ করে দিল একদিন। কি বলবো ঠাকুরমশাই, আমাদের শান্তশিষ্ট গ্রামখানার ছবিটাই যেন বদলে গেল। গ্রামের মধ্যে কানাঘুষা শুরু হলো। সন্ধ্যার পর এক কালো করাল স্ত্রী মূর্তি নাকি সারা গ্রামে ঘুরে বেড়ায়, নিজের জন্য শিকার খোঁজে। ঠিক যেন ছায়ার মতো তার চলাফেরা। গ্রামের অনেকেই নাকি তাকে দেখতে পেয়েছে। মাসখানেক কেটে গেল। পরিতোষ আমাদের বাগানের মালি, তার একমাত্র মেয়ে ছায়া, বছর 12 ফুটফুটে মেয়ে জানেন। সন্ধ্যা আরতি করতে তুলসী তলে গেছিল একদিন সন্ধ্যাবেলা। একদম বাড়ির গা লাগোয়া উঠোনের মাঝে তুলসী মঞ্চ, সেইখান থেকে নিখোঁজ হয়ে গেল। 2 দিন পরে তার লাশ মিলল কাল দিঘিতে। গ্রামে অবস্থা এমন দাঁড়ালো যে
সন্ধে নামার আগেই গ্রামের সবাই যার যার বাড়িতে ছোট আর কম বয়সীদের ঘরবন্দি করতে লাগলো। আঁধার নামলেই বাড়ির উঠোন পর্যন্ত তাদের একা ছাড়ে না, জানেন। এদিকে মায়ের মন্দিরের পুজোও প্রায় বন্ধ হওয়ার সামিল। ভয়ে তো কেউ বাইরে বেরোয় না। পুজো দেবে কে? এতদিনের মন্দির সন্ধ্যা প্রদীপ জ্বলবে না। তাই শেষটায় আমি আর আমার স্ত্রী মায়ের মন্দিরে সন্ধ্যা প্রদীপ জ্বালালাম। নিজেরাই যা পারি তাই দিয়েই দৈনিক সান্ধ্য পূজা সারি, এরকমই চলছে। তা একদিন সন্ধ্যাবেলা পুজো করছি, হঠাৎ দেখি সেই নতুন বিগ্রহের জিভ থেকে কি যেন ঝরছে। হাত দিয়ে স্পর্শ করে ভয়ে আতঙ্কে শিউরে উঠলাম। এ যে কাঁচা গরম রক্ত! কার রক্ত? কোথা থেকে এলো? এসব ভাবতে ভাবতে নাট মন্দিরের প্রাঙ্গণে এসে দাঁড়িয়েছি। হঠাৎ চোখ গেল কাল দিঘির দিকে। দেখি এক স্ত্রীলোক একটা বাচ্চাকে ধরে কি জানি করছে। এক ঝলক দেখলে মনে হয় যে তার কানে যেন কি একটা বলছে, কিন্তু কিন্তু বাচ্চাটা এমন ছটফট করছে কেন? আমার মনে কেমন কু ডেকে উঠলো ঠাকুরমশাই। আমি ছুটে সেই দিকে গেলাম, কিন্তু কিন্তু কি আশ্চর্য, এই স্ত্রীলোক কোথায়? সেখানে কোনো চিহ্ন পর্যন্ত নেই কোনো স্ত্রীলোকের। কেবল একটা বছর দশেকের বাচ্চা ছেলে, আর তার গলার ধার থেকে রক্তের মোটা একটা স্রোত তখনও বের হয়ে যাচ্ছে। ভয়ে দুঃখে আমার চোখে জল চলে এলো, জানেন। পুলিশে খবর দিলাম, তারা লাশ নিয়ে চলে গেল। খোঁজ করে জানা গেল ছেলেটি আমারই গ্রামের মৃৎশিল্পী তমালের একমাত্র ছেলে। এদিকে আমার মনে আতঙ্কের রেশ ক্রমেই বেড়ে চলেছে, কারণ আমি যে সেই নারী মূর্তিকে সচক্ষে দেখেছি। এই ঘটনার 3-2 পরের কথা। হঠাৎ দেখি আমার মেয়ে বাতাসী শকুন্তলা মায়ের মন্দিরে গিয়ে বসে আছে। সকালবেলা যেহেতু, তাই আমি আর বেশি রাগারাগি করিনি, কেবল মানা করেছিলাম যে আর যেন কখনো না এদিকে আসে, না সকালে, না বিকেলে, না অন্য কোনো সময়। কিন্তু ঠাকুরমশাই, কি বলবো আপনাকে, রাত্রে আবার সেই একই ঘটনা ঘটল। আসলে হয়েছিল কি, সন্ধ্যা থেকে বাতাসীকে না পাওয়া যাচ্ছিল না, সারা বাড়ি তোলপাড়। এদিকে সন্ধে নামলেই মূর্তিমান আতঙ্ক ঘুরে বেড়াচ্ছে গোটা গ্রাম জুড়ে। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে এলো আমার। হঠাৎ সকালের ঘটনা মনে পড়তেই শেষটায় মন্দিরে যাওয়ায় স্থির হলো। গিয়ে দেখি মেয়ে আমার পাথরের মায়ের মূর্তি ছেড়ে সেই নতুন প্রতিষ্ঠা করা বিগ্রহের সামনে বসে আছে। চোখে কেমন একটা ঘোর লাগা ঘোলাটে দৃষ্টি। এক মনে যেন কি বিড়বিড় করছে। কত ডাকলাম জানেন, বাতাসী, বাতাসী, মা আমার, এখানে কি করছিস মা? চল চল বাড়ি ফিরি। ওর মা, জেঠিমা তোর জন্য চিন্তা করছে তো, চল মা। বাতাসী, বাতাসী। কি বলবো ঠাকুরমশাই, আমার এক রত্তি মেয়ে, আমার এত নেওটা, অথচ আমার কথা সে যেন শুনতেই পেল না। কাঁধ ধরে ঝাঁকালাম, হাত ধরতে চাইলাম, কিন্তু কোনো সাড়া দিল না। এক মনে কি সব যেন বিড় বিড় করতে লাগলো। সৌরেন বাবুর গলা ফের বুঝে এলো। একটু ধাতস্থ হয়ে তিনি ফের শুরু করলেন। প্রাথমিক চমকটা কাটিয়ে এবার ধমকের গলায় বললাম, এই বাতাসী, কি হচ্ছেটা কি এসব? চলো বাড়ি চলো। কিন্তু হাত ধরে টান দিতেই বিগ্রহের দিক থেকে মুখ ফিরিয়ে আমার দিকে তাকালো। সে কি ভয়ঙ্কর দৃষ্টি ঠাকুরমশাই! কোনো বাচ্চা মেয়ের দৃষ্টি কি এমন হয়? যেন দৃষ্টি দিয়ে মানুষের মনে মৃত্যুর সঞ্চার করবে।
কিছুক্ষণ আমার দিকে এমনই হিংস্র জ্বলন্ত দৃষ্টি মেরে তাকিয়ে রইল, তারপর জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। সেই রাত থেকে আজ 2 দিন হলো মেয়ে আমার চোখ খোলেনি, জানেন? কত ডাকাডাকি করলাম, ডাক্তার বুদ্ধি দেখালাম, কিন্তু কিন্তু কেউই কিছু করতে পারলো না। মেয়েটা যে আমার শেষ হয়ে যাবে ঠাকুর মশাই, কোন মরণ ঘুমে তলিয়ে গেল আমার মেয়েটা। বলতে বলতে ঝরঝর করে কেঁদে ফেললেন তিনি। চোখ মুছতে মুছতে বললেন, আপনার কথা অনেক শুনেছি ঠাকুর মশাই, তাই তাই অনেক আশা নিয়ে এসেছি আপনার কাছে। আপনি যদি না দেখেন। কথাটা আর শেষ করতে পারলেন না সৌরেন বাবু, কেবল 2 হাত জড়ো করে রইলেন। আমি তার হাত 2খানা ধরে বললাম, ছি ছি ছি, এমন ভাবে বলবেন না সৌরেন বাবু। আমি আমার যথাসাধ্য চেষ্টা করবই, কথা দিচ্ছি। আপনার মেয়ের লক্ষণগুলো শুনে যেটুকু বুঝতে পারলাম, তাতে মনে হয় আপনার মেয়ের ভর হয়েছে। তবে এই ব্যাপারে আরো ভালোভাবে বুঝতে হলে আমাকে আপনার গ্রামে যেতে হবে। এক্ষেত্রে দেরি করা ঠিক হবে না, আজই যাব আপনার সঙ্গে। আমার কথায় সৌরেনবাবু যৎপরানায় স্বস্তি পেলেন। আমিও প্রয়োজনীয় জিনিসপত্র নিজের ঝোলায় পুরে বেরিয়ে পড়লাম। সৌরেনবাবু নিজের গাড়ি করে এসেছিলেন। আমাকে সঙ্গে নিয়ে সেই গাড়ি ছুটে চলল আরামবাগের কোতলপুর হয়ে বাঁকুড়ার উদ্দেশ্যে। দেখতে দেখতে পৌঁছে গেলাম লাল মাটির দেশে। কিছু দূর যাবার পর গাড়ি পাকা রাস্তা ছেড়ে বাঁক নিল গ্রামের কাঁচা মেটো রাস্তায়। সরু পথ, তার মধ্যে দিয়ে গাড়ি চলেছে। কিছুক্ষণ পর সৌরেনবাবু বাইরের দিকে আঙুল তুলে ইশারা করলেন। তার ইশারা লক্ষ্য করে গাড়ির জানলা দিয়ে বাইরে তাকাতেই অদূর একটা দুর্গের মতন বাড়ি চোখে পড়ল। সৌরেনবাবু জানালেন ওটাই তাদের বাড়ি। ওনাদের এই জমিদার বাড়ি নাকি দুর্গেশগড়ের সব থেকে বড় ও প্রাসাদ সম বাড়ি। গাড়ি যখন এসে সৌরেনবাবুর সেই বিশাল অট্টালিকার সামনে থামল, তখন বিকেল হয়ে এসেছে। সত্যিই বিশাল সেই বাড়ি। এক দেখাতে মনে হলো বুঝি সেখানে 100-রও বেশি ঘর থাকাও অসম্ভব নয়। দোতলার অতিথিশালার একখানা ঘরে আমার থাকার ব্যবস্থা হলো। গা হাত মুখ মুছে পরিষ্কার হয়ে অল্পক্ষণের মধ্যেই বাতাসের ঘরে গেলাম। খাটের ওপর ছোট্ট মেয়েটা শুয়ে আছে, দেখলে মনে হয় যেন ঘুমোচ্ছে। মাথার কাছে তার মা। সৌরেনবাবু স্ত্রী রমলা দেবী চিন্তিত মুখে বসে এক দৃষ্টে চেয়ে আছেন ঘুমন্ত মেয়ের মুখের দিকে। মায়ের অশান্ত মন আশঙ্কার ভয়গুলোকে কোনো রকমে সামলে বসে আছে। তার ওই ফুটফুটে মেয়েটা অমন নির্জীবের মতন পড়ে রয়েছে কেন, তার উত্তর ওনাদের জানার নেই। আমি অভয় দিয়ে বললাম, চিন্তা করবেন না, ঈশ্বর পরম মঙ্গলময়, তার উপর ভরসা রাখুন। এক মা কি অন্য মায়ের কষ্ট বুঝবে না? সব ঠিক হয়ে যাবে। সৌরেনবাবুর স্ত্রী সরে গেলেন। আমি মাথাটাকে বাতাসের ঘুমন্ত শরীরের কাছে এনে কানে কানে বললাম, কি চাস? যে বাতাসে এতক্ষণ মৃতপ্রায় হয়ে ঘুমিয়েছিল, আমার কথা কানে যেতেই তার চোখ হঠাৎ করে খুলে গেল। দেখলাম সে চাহনিতে ভয়ঙ্কর হিংস্রতা। এক 10 বছরের বালিকার চোখে তেমন হিংস্রতা থাকতে পারে না। কাঠের উপর শটান উঠে বসে ভারী গম্ভীর গলায় সে বলল, পুজো। জিজ্ঞাসা করলাম, পুজো পাসনি? বাতাসি শরীরটা দুলতে শুরু করলো।
সেই দুলতে থাকা শরীরটা প্রবল বিরক্তি মেশানো গলায় বলে উঠল, না, ভুল, সব ভুল। পুজো, পুজো। দেখলাম বাতাসের কণ্ঠস্বর আর ব্যবহারের এইরকম পরিবর্তন দেখে সৌরেন বাবু আর তার স্ত্রী দুজনেই যৎপরা নয় ভয় পেয়েছে। আমার দিকে ভীত চোখে তাকালেন তিনি। আমি তাকে আশ্বাস দেবার ভঙ্গিতে মাথা নাড়লাম। তারপর ফের বাতাসের দিকে ফিরে বললাম, পুজো পেলে মুক্তি দিবি? এবার সে আমার দিকে রক্ত জল করা চাহনিতে চেয়ে বলল, না, কাউকে ছাড়ব না। আমি আবার বাতাসের কানের কাছে গিয়ে মন্ত্র পড়তেই 10 বছরের ছোট্ট মেয়েটার শরীরটা নিস্তেজ হয়ে আমার হাতে লুটিয়ে পড়ল। আবার যেন ফিরে গেল নিদ্রার দেশে। আস্তে আস্তে তাকে শুইয়ে দিয়ে আমরা ঘর ছেড়ে বেরিয়ে এলাম। আমি সৌরেন বাবুকে বললাম, আপনার মেয়ের মঙ্গল কামনার্থে আজ রাতেই পুজোয় বসবো। আপনি এই প্রয়োজনীয় উপকরণগুলির ব্যবস্থা করে রাখুন। আর এই পুজোয় উৎসর্গের জন্য একটা ছাগলও লাগবে। যজ্ঞ শেষে সেই ছাগল বলি হবে, তারও একটা ব্যবস্থা করে রাখুন। সৌরেন বাবু আমার দিকে চেয়ে অসহায় গলায় বললেন, ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আমার মেয়েটা ঠিক হয়ে যাবে তো? ওর কিছু একটা। বলতে বলতে ঝরঝর করে কেঁদে ফেললেন তিনি। আমি বললাম, ভেঙে পড়বেন না সৌরেন বাবু, আমিও এক সন্তানের পিতা। সন্তানের কষ্ট হলে বাবা মায়ের কতটা যন্ত্রণা হয় সে আমিও বুঝি। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। মা আছেন, তিনি তার সন্তানের কোনো ক্ষতি হতে দেবেন না। সন্ধ্যা নামলে পর যজ্ঞের সমিদার উপকরণ নিয়ে কাল দিঘির ধারে মায়ের মন্দিরে গিয়ে উঠলাম। সাথে এসেছেন সৌরেন বাবু, রমলা দেবী আর সৌরেন বাবুর কোলে ঘুমন্ত অবস্থায় বাতাসী। নাট মন্দিরের উপর যজ্ঞের বেদি তৈরি করে উপকরণ সাজিয়ে যন্ত্রের মাধ্যমে মায়ের স্বরূপ আঁকলাম। তারপর বিবিধাচারে শুরু হলো মায়ের পুজো। বাতাসীকে যজ্ঞবেদির পাশেই একটা চক্রের মধ্যে শুইয়ে রাখা আছে। সেই চক্র ঘিরে আঁকা আবদ্ধ মন্ত্র আওড়াতে আওড়াতে আমি আবদ্ধ চিহ্নগুলো অঙ্কিত করলাম, জপ শুরু করলাম। অবশ্য তার আগেই মায়ের মূর্তিকে রক্তচন্দন আর পঞ্চজবার মালায় অভিষেক করা হয়েছে। সেই অষ্টধাতুর মূর্তিকেও রক্তচন্দনে অভিষেক করলাম। শুধু তার সামনে তার স্বরূপ হিসাবে কোনো যন্ত্র অঙ্কন করা হয়নি। এবার যজ্ঞ শুরু হলো। মন্ত্র পড়ার সাথে সাথে যজ্ঞের আগুনে আহুতি পড়তে লাগলো। যজ্ঞ হয়ে এলে পর পাঠা বলি দেওয়া হলো। তারপর সেই উৎসর্গীকৃত পাঠার রক্ত দিয়ে স্নান করানো হলো সেই অষ্টধাতুর মূর্তিকে। এরপর শ্মশান ছাই দিয়ে সেই অষ্টধাতুর মূর্তির সামনে অঙ্কন করা হলো একটা বিশেষ যন্ত্র। তারপর সেই শ্মশান ছাই নিচে সর্বাঙ্গে মেখে আমি সেই রক্তদাতা মূর্তির সামনে ধ্যানে বসলাম। সময় এগিয়ে চলল। রাত তখন বেশ গভীর। আমি গভীর ধ্যানে আচ্ছন্ন। আস্তে আস্তে বাতাসের ঘুমন্ত শরীরটা জেগে উঠল। জেগে ওঠার সঙ্গে সঙ্গে বাতাসে কেমন অস্থির ও শান্ত হয়ে উঠল। ধ্যানমগ্ন হলেও বাতাসের যে চেতনা হয়েছে এবং সে যে বন্ধন মুক্ত হতে চাইছে তা আমি বেশ বুঝতে পারছিলাম। কিন্তু যে অদৃষ্ট শক্তির বাঁধন তাকে বেঁধে রেখেছে সেই বাঁধন ছিঁড়ে যেন সে নড়াচড়া পর্যন্ত করতে পারছে না। ধ্যান শেষ করে চোখ খুললাম। আমার দৃষ্টি সোজাসুজি বাতাসের দিকে। দেখলাম বাতাসে ভয় পাচ্ছে। ভয় চোখ পর্যন্ত মেলতে পারল না সে। আমি আসন ছেড়ে বাতাসের কাছে এসে দাঁড়ালাম। তারপর আশীর্বাদের মুদ্রায় আমার হাত ওর মাথায় রাখলাম।
পরক্ষণেই বাতাসের শরীরটা লুটিয়ে পড়ল মাটিতে। বাতাসের অজ্ঞান হবার সঙ্গে সঙ্গে আমার দৃষ্টি গেল সেই অষ্টধাতুর মূর্তির দিকে। দেখলাম নাট মন্দিরের অন্ধকারে কোণ থেকে বেরিয়ে আসছে এক কোরাল ভয়ঙ্কর নারী মূর্তি। সেটা আস্তে আস্তে এগিয়ে এসে আমার আসনের সামনে থাকা সেই মূর্তিটা তুলে নিল। তারপর ধীর পায়ে সেটা নিয়ে এগিয়ে চলল গর্ভগৃহের দিকে। দেখলাম মায়ের মূর্তির সামনে পৌঁছাতেই সেই নারী আর সেই অষ্টধাতুর মূর্তি দুটোই হাওয়ায় মিলিয়ে গেল। আমি ফের নিজের আসনে ফিরে ধ্যান মুদ্রায় বসলাম। কিছুক্ষণ সব চুপচাপ। ধ্যান শেষ হলে পর আমি সৌরেন বাবুকে ডাকলাম। এতক্ষণ সৌরেন বাবু আর তার স্ত্রী নাট মন্দিরের যজ্ঞবেদির থেকে দূরে মন্দিরের চাতালে বসে এই সব কিছু প্রত্যক্ষ করছিলেন। আমি মানা করেছিলাম পুজোর সময় যজ্ঞবেদির আশেপাশে যেন কেউ না থাকে। আমার বলাতে সৌরেন বাবু ও তার স্ত্রী ছুটে এলেন বাতাসের কাছে। পুজোর শান্তি জলে ছিটে দিতে দিতেই বাচ্চা মেয়েটা চোখ মেলে চাইল। সম্পূর্ণ স্বাভাবিক সে দৃষ্টি। পরিচিত কণ্ঠে সে ডেকে উঠল, রমলা দেবী কান্না ভেজা চোখে মেয়েকে কোলে তুলে নিলেন। আমি বললাম, বিপদ কেটে গিয়েছে, আর কোনো ভয় নেই। আমি এরপর সৌরেন বাবুকে বললাম, এই মূর্তি কাল দিঘিতে এমনি এমনি আসেনি। আপনার অনিষ্ট করবার অভিপ্রায় নিয়ে কেউ এই মূর্তি এখানে রেখে গিয়েছিল। দেখলাম আমার কথা শুনে সৌরেন বাবু খানিক শিউরে উঠলেন। কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করলেন, কার মূর্তি এ ঠাকুর মশাই, কার মূর্তি? আমি বললাম, সব বলছি, তবে আগে বাতাসি আর গিন্নিমাকে নিয়ে বাড়ি চলুন। ওদের দুজনেরই বিশ্রামের প্রয়োজন। আমার কথায় সৌরেন বাবুর যেন হুঁশ ফিরল। তিনি ব্যস্ত সমস্ত হয়ে বাতাসি ও রমলা দেবীকে নিয়ে বাড়ি ফিরে এলেন। বাড়ি ফিরে সৌরেন বাবু আর আমি বৈঠকখানায় বসলাম। সৌরেন বাবু জিজ্ঞাসা দৃষ্টি মেলে আমার দিকে চাইলেন। বললেন, ঠাকুর মশাই, ওই মূর্তিটা? আমি বললাম, ওই অষ্টধাতুর মূর্তি যেটা কালদিঘি থেকে পেয়ে নিজেদের মন্দিরে প্রতিষ্ঠা করেছিলেন, সেই মূর্তি আসলে এক হাকিনীর মূর্তি। হাকিনী? সেটা কি ঠাকুর মশাই? নিম্নতন্ত্রে বিভিন্ন অপশক্তি, প্রেত, দৈব আদিদের পুজো বা তন্ত্র বিচার করলে কিছু নিম্ন সিদ্ধির লাভ হয়। যে অপশক্তিদের পুজোর মাধ্যমে নিম্ন শ্রেণীর সাধকরা সেই সব সিদ্ধি লাভ করেন, সেই সমস্ত শক্তিরই একটি রূপ হলো হাকিনী। এই হাকিনীর আবার দুটি স্বরূপ বর্তমান। মূলত তন্ত্র সাধনার দ্বারা যারা কারোর অনিষ্ট করতে চায়, তারা আহ্বান করেন এই স্থূলা ডাকিনীর বা হাকিনীর। দেবীর এই স্বরূপ প্রচণ্ড ভয়ঙ্কর, অনিষ্ট ও অশুভ শক্তির আধার। যে অষ্টধাতুর মূর্তি আপনি আপনার মন্দিরে প্রতিষ্ঠা করেছিলেন, তা সেই স্বরূপেরই প্রতিরূপ। এই স্বরূপের প্রভাবে অসুস্থতা, কলহ, মহামারী ও মৃত্যু পর্যন্ত হয়। এক কথায় নানা অশুভ কার্যের নিমিত্ত এই স্বরূপ। আমার দৃঢ় বিশ্বাস কেউ আপনার চূড়ান্ত অনিষ্ট করার উদ্দেশ্যে এই কাজ করেছে। এতক্ষণ সৌরেন বাবু সব মন দিয়ে শুনছিলেন। দেখলাম তাকে বেশ উদ্বিগ্ন লাগছে। আশ্বাসের স্বরে ফের বললাম, দেবীর এই নিম্ন রূপের আর এক কল্যাণময়ী স্বরূপ হল সূক্ষ্মরূপী ডাকিনী। এই সাধনা করা হয় কল্যাণার্থে। অনেক সাধক জ্ঞান তথা ইন্দ্রিয়ের সার্বিক ক্ষমতা বৃদ্ধির জন্য এর সাধনা করে থাকেন। এই সূক্ষ্মরূপী ডাকিনীর সাধনার বিধি সম্পূর্ণ আলাদা। এই সাধনায় কোনো বাহ্যিক আড়ম্বর বা বিধি আচারের প্রয়োজন নেই। কুণ্ডলী মূলাধার তথা বীজ চক্রের জাগৃতিকরণের দ্বারা মায়ের এই স্বরূপের সিদ্ধি লাভ সম্ভব। আমি দেবীর এই স্বরূপের সাধনার দ্বারাই সেই অমঙ্গলকারী শক্তিকে অপসারণ করতে পেরেছি। বিদায়কালে
স্থূলারূপী হাকিনী তার সাধককে সঙ্গে নিয়ে যাবে, এটাই বিধির পরিণাম। এই জন্যই স্থূলারূপী হাকিনীর সাধনা খুব ভয়ঙ্কর হয়ে থাকে। আপনি ভাগ্যবান সৌরেন বাবু, আপনার গৃহে মায়ের অবস্থান, তাই মা নিজের হাতেই আপনার সব বিপদ তারণ করেছেন। সৌরেন বাবু, কাল সকালে মায়ের চরণে পূজা নিবেদন করবেন, মায়ের কৃপায় আবার সব ঠিক হয়ে যাবে। সৌরেন বাবু কৃতজ্ঞতায় আমার হাত চেপে ধরলেন, তার চোখে জল চিকচিক করছে। পরদিন মহা ধুমধামের সঙ্গে শকুন্তলা মায়ের পুজো দেওয়া হলো। আমার উপর ভক্তি হলো এলাই। সেই দিনটা সৌরেন বাবু আমাকে কিছুতেই ফিরতে দিলেন না। আমারও একটা কাজ বাকি ছিল, তাই রাজি হয়ে গেলাম। কি কাজ? সূক্ষ্মরূপী ডাকিনীর আধার বিসর্জন। আসলে কুণ্ডলী মূলাধারের জাগৃতিকরণের দ্বারা দেবীর স্বরূপকে কোনো আধারে সাময়িকভাবে প্রতিষ্ঠিত করতে হয়, অনেকটা দুর্গাপুজোর সময় মা দুর্গার প্রাণ প্রতিষ্ঠার মতো। পূজা শেষে আধার বিসর্জন দেওয়ারই রীতি। সেই দিন রাত্রে কালদিঘির জলে দেবীর আধার সেই মাদুলিখানা জলে বিসর্জন দিলাম, প্রার্থনা করলাম ফিরে যেতে। তারপর পরদিন নিজের বাড়ি কলকাতায় ফিরে এলাম। কিশোরী হাঁচবার বাহানায় মুখ টিপে হাসছিল। তারানাথ সেটা লক্ষ্য করে রেগে গিয়ে বললে, এই জন্যই তোমাদের মতন অবিশ্বাসকারীদের কিছু বলতে চাই না। বেশ, ফের কিছু যদি বলেছি তো আমার নাম তারানাথ চক্রবর্তী নয়। শুনছিলেন আমাদের আজকের গল্প তারানাথ তান্ত্রিক ও দুর্গেশ্বরের হাঁকিনী। রচনা সুপ্রতিম। তারানাথ তান্ত্রিকের ভূমিকায় সুপ্রতিম, কথকের ভূমিকায় সমীর, সৌরেন বাবুর ভূমিকায় সুদীপ, বাতাসী ও হাঁকিনীর ভূমিকায় আমি শুভপ্রিয়া। আমাদের উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমাদের ফলো করতে পারেন আমাদের ফেসবুক ও ইনস্টাগ্রামের পেজে সাসপেন্স স্টেশন মৃতের শহর এই নামে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটি নতুন রোমাঞ্চকর পর্ব নিয়ে। সঙ্গে থাকুন।